দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই কেমন চলছে দেশ এই প্রসঙ্গ নিয়ে। আসলে এই প্রশ্নের উত্তরটি সবাই সবার অবস্থান থেকে দেওয়ার চেষ্টা করবে এবং যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন জনাব রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরো আছেন ব্যারিস্টার তানজিবুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন শেখ রবিউল আলম রবি, বিএনপি নেতা। আপনাকেও স্বাগত। সবকিছু মিলে দর্শক আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব পোর্টালে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন তর্কযুক্ত উপস্থাপন করতে পারেন। প্রশ্ন করেছি প্রথমেই কেমন চলছে দেশ, এটি আসলে সবাই সবার অবস্থান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। আমরা যদি শেখ রবিউল আলম রবি আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, আপনার কাছে আমার এই প্রশ্নের পাশাপাশি আরেকটি ছোট্ট সম্পূরক প্রশ্ন আছে। আমরা জানি যে আসলে আপনারা পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি দল এবং সেখানে আপনাদের বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আপনারা সন্তোষ প্রকাশ করেছেন। সামনে আপনাদের রাজনৈতিক পরিকল্পনা এবং তার পাশাপাশি দেশের বর্তমান বাস্তবতা কিভাবে দেখছেন আপনি, আসলে আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি মিউট করে রেখেছেন কিনা? জি, এখন শুনতে পাবো মনে হচ্ছে আপনাকে আমরা। শেখ রবিউল আলম রবি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদেরকে, জনপ্রিয় অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্রের দর্শকদেরকে। কেমন আছে দেশ? আওয়ামী লীগের বন্ধুকে দিয়ে শুরু করতে পারলে ভালো হতো। আগে আপনাদের শুনি, তারপরে তার কাছে যাব আমরা। কেমন দেখেছেন তারা? দেশ ভালোই চলছে, ভালোই যাচ্ছে। অস্বস্তিতে আছে বাংলাদেশ। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের যে স্বাধীনতা, সেই আকাঙ্ক্ষাগুলি আজকে ভুলন্টিত হচ্ছে আর কি। মানুষ স্বস্তিতে নেই, শান্তিতে নেই, অস্থিরতা রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণকে রাষ্ট্রের অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে, রাজনৈতিক অধিকার থেকে ক্রমাগতভাবেই বঞ্চিত করে চলেছে। এবং সবচেয়ে বড় অসন্তোষ হচ্ছে যে রাষ্ট্রে জনগণের মালিকানা নেই, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ নেই। হ্যাঁ, আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের ব্যারিস্টার তানজিবুল আছেন, তিনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যেখানে জনগণ হবে সমস্ত ক্ষমতার মালিক। জনগণ তার পছন্দের প্রার্থী নির্বাচন করবে, জনপ্রতিনিধি নির্বাচন করবে, পার্লামেন্ট ফাংশন করবে, জনগণের কাছে পার্লামেন্টে জবাবদিহিতা থাকবে। টেলিভিশনটি অন করা, শেখ রবিউল আলম রবি, আপনাকে টেলিভিশনটি অন করা, আপনার টেলিভিশন অডিওটি আমাদের কাছে পৌঁছাচ্ছে, বা কোথাও মনে হয় টেলিভিশনটি অন করা আছে? আমার এখানে কোনো টেলিভিশন নেই, আমি যেখানে আছি তার আশেপাশে কোনো টেলিভিশন নেই, অন্য কোথাও তো। জি, রবিউল আলম রবি আপনি বলুন। জি, তো সেই জায়গাগুলি তো ধরেন আজকে রহিত রয়েছে, মানুষ বঞ্চিত হচ্ছে। তো জনগণের অনীহা তৈরি হয়েছে ভোট ব্যবস্থাপনার প্রতি, রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে সে নিজেকে গুটিয়ে রাখছে, তাই না? এরকম একটা জায়গা তো স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। নিশ্চয়ই আওয়ামী লীগের বন্ধুরা বলবেন যে না, আমাদের কিছু অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু গত 14 বছর 12 বছরে তো দেশ পিছিয়ে যাওয়ার কথা ছিল না। 16 কোটি উদ্যমী মানুষ রয়েছে, দেশপ্রেমী মানুষ রয়েছে, সাহসী উদ্যোক্তা রয়েছে, তারা ব্যক্তি খাতে কিছুটা ভালো করেছে। রাষ্ট্রের কিছু সূচক ভালোও আছে, আবার আমাদের পতন হয়েছে, অনেক জায়গা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে অনেক জায়গায় পিছিয়েছি, ব্যবসা বান্ধব পরিবেশ বলেন, প্রতিযোগিতার সক্ষমতা বলেন, এগুলি পিছিয়ে যাচ্ছি আমরা, তাই না? আপনি যদি সর্বশেষ আপনি যদি ডেটাগুলি দেখেন অর্থনৈতিক দিক থেকে, সেখানেও আমরা আমাদের খুব স্বস্তিতে নেই, ঝুঁকিতে রয়েছে অর্থনীতি। মোট কথা হচ্ছে যে সরকার যদি জনবান্ধব হতো, জননির্ভর হতো, নিশ্চয়ই আমরা একটা ভালো বাংলাদেশ, একটা সুশাসন, আইনের শাসন, আপনার জনগণের কাছে জবাবদিহিতা, এগুলি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের 16 কোটি মানুষ ভালো থাকার যোগ্যতা রাখে। আইজিপির সঙ্গে আপনাদের কি কথা হয়েছিল? আইজিপির সঙ্গে আপনাদের কি কথা হয়েছিল শেখ রবিউল আলম রবি, এবং তারপরে আপনারা কি করবেন? বলতে চেয়েছি, আমাদের গণতান্ত্রিক যে সমস্ত অধিকার রয়েছে, গণতান্ত্রিক যে আন্দোলন রয়েছে, যে কর্মসূচিগুলি রয়েছে, পুলিশ এবং সরকার ক্রমাগতভাবে সরকার পুলিশকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে, বাহিনীকে ব্যবহার করে সেগুলি থেকে আমাদের বঞ্চিত করছে। অর্থাৎ আমরা আশা করব যে পুলিশ রাষ্ট্রের, তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে সহায়তা করবে। সরকারের লেজুর ভিত্তি করাই তাদের দায়িত্ব নয়,
এবং সরকারও আমাদের গণতান্ত্রিক অধিকারে সহযোগিতা করবে, কর্মসূচিতে সহযোগিতা করবে। এই বাস্তবতায় কেউ কেউ প্রশ্ন করছেন, শেখ রবিউল আলম রবি, সেটি হচ্ছে যে আপনারা পুলিশের কাছে গিয়েছেন, সেটি ভালো কথা। আপনারা আওয়ামী লীগের কোনো বন্ধু আপনাদের রাজনীতি করেন, তাদের সঙ্গে আলোচনাটি করতে পারলে কি আর একটু ভালো হতো না? কারণ রাজনৈতিক প্রতিপক্ষ তো আওয়ামী লীগও আপনাদের, শুধুমাত্র পুলিশ তো নয়। আপনার ভাষা না, অনুসারে আমরা তো ধরেন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম গত জাতীয় নির্বাচনের আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 7 দফা প্রস্তাব দিয়েছিলাম। প্রধানমন্ত্রী বললেন তিনি বিবেচনা করবেন, একটাও করলেন না। আওয়ামী লীগ প্রধান এবং আমাদের সরকার প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী জি শেখ হাসিনা, তিনি তো ক্ষমতার মোহে অন্ধ হয়েছেন অনেকটা, তাই না? তিনি একমাত্র প্রধানমন্ত্রী হয়ে একবার আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কাজ করছেন। তার তো দায়িত্ব ছিল যে রাষ্ট্রে যে সমস্ত মানুষের অধিকার রয়েছে, রাজনৈতিক অধিকার আছে, সেটা অবাধে করার সুযোগ তৈরি করে দেওয়া। এবং আওয়ামী লীগ সেটাকে ভয় পাওয়ার তো কারণ ছিল না, কারণ আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। কিন্তু আমরা দেখছিটা কি, যে ক্ষমতার মোহ এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা জনরায় উপেক্ষা করতে হচ্ছে, তাদেরকে করতে হচ্ছে। আমি আপনার এই বক্তব্যের প্রেক্ষাপটে একটু আপনার আওয়ামী লীগের বন্ধু বা সহযোদ্ধা কি বলেন সেটি শুনতে চাই একটু আমরা। আসলে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে আসলে আপনার কাছে এই বক্তব্যের কি পাল্টা জবাব আছে? তিনি বলছেন দেশ তো আসলে চলছে না কোনোভাবে, সব ব্যবস্থাপনা নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের কাছে না গিয়ে তারা পুলিশের কাছে গেলেন, তারা চাইলেন সামনে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে। আপনি কি বলবেন রিয়াজুল কবির কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকদেরকে, নিউজ 24 এর সম্মানিত দর্শকবৃন্দকে। আজকের বিষয় দেশ কেমন চলছে। দেখুন, বিশ্বের 200 দেশটির মধ্যে যদি ধরি, বাংলাদেশ ভালো আছে। বৈশ্বিক বিপর্যয় করোনাময় কালে সারা বিশ্বে এখন আলোচিত নাম ভ্যাকসিন। আমরা বাংলাদেশে প্রতিদিন গড়ে 3 লক্ষ ভ্যাকসিন দেওয়ার অবস্থা করতে পেরেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কারণ এটা একটা বৈশ্বিক বিষয়। বিশ্বের 10টা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম যারা আমরা এই ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। এই ভ্যাকসিন নিয়ে আপনারা রাজনীতি করতে চেয়েছিলেন, পাবো কি পাবো না, আসবে কি আসবে না। এখন উপজেলা থেকে শুরু করে জেলা সদর, ঢাকা শহরের 60টি কেন্দ্রে প্রতিনিয়ত এই ভ্যাকসিন কার্যক্রম চলছে। এবং যারা এই ভ্যাকসিন নিতে যাচ্ছেন তারা একটা কথা বলেছেন যে স্বাস্থ্য বিভাগের অনেকগুলো অনিয়ম, অব্যবস্থাপনা ছিল, এই ভ্যাকসিন দিয়ে সেটা কাটিয়ে উঠতে পেরেছে। দেখুন, আমরা আমাদের কথাই বলবো, আমরা দেশকে কেমন রাখতে পেরেছি, দেশের জনগণকে কেমন রাখতে পেরেছি। আমরা 21 সালে পা দিয়েছি, 1 জানুয়ারি আমাদের বয়োৎসব হয়। এবার একদিন না হলেও 1 সপ্তাহ ব্যাপী আমরা বয়োৎসব করেছি। অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকলেও আমরা ছাত্রছাত্রীদের কাছে বই দিতে পেরেছি। জি, পাশাপাশি দেখেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খোলারও তারিখ ঠিক হচ্ছে, পরীক্ষা তারিখ ঠিক হচ্ছে। আমার বন্ধু শেখ রবিউল আলম যে কথাগুলি বললেন, এটা আসলে কি জানেন, নিজেদের ব্যর্থতার একটি চিত্র। ওনারা পুলিশের কাছে গেছেন, পুলিশ তাদের আইনি সহায়তা দেবে, হয়তো আমাদের কাছে আসবে যে কিছু লোক বল আমাদের দেন, আমরা আন্দোলনটা করি। আওয়ামী লীগ হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কিন্তু আমাদের একটা গুণও আছে যে এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে কিন্তু এই জায়গায় এসছে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমাদের অনেকগুলি ব্যর্থতা থাকতে পারে, আপনারা বলতেই পারেন। দেখতে হবে সেইগুলোর বিষয়ে আপনারা যে আন্দোলন করতে চান সেখানে জনসমর্থন আছে কিনা, জনগণ আপনার সমর্থন দিচ্ছে কিনা। আমরা তো 2টা ব্যাপার আপনাদের বলতে চাই। প্রথমত, জনগণ আপনাদেরকে সায় দিচ্ছে না, পাশাপাশি আপনাদের সাংগঠনিক এবং নেতৃত্বের যেটা ব্যর্থতা সেটা বুঝতে হবে। না, বিএনপি তো বলছে যে আসলে জনগণ সায় দিচ্ছে না, এই কথা বলে আওয়ামী লীগ সবকিছুকে জায়েজ করার চেষ্টা করছে, এটা বিএনপির বক্তব্য। দেখুন, 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে সপরে হত্যা করার পর ওনারা কিন্তু চেয়েছিলেন যে আওয়ামী লীগটা নিশ্চিহ্ন হয়ে যাবে, করে ফেলবে। আমরা কিন্তু কি অবস্থায় ছিলাম এটা সারা জাতি দেখেছে। কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করে কিন্তু আমরা কিন্তু ঘোষণা দিয়ে ক্ষমতায় আসিনি। আমরা আন্দোলন করে নির্বাচনের মাধ্যমে বারে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। আপনার জানা দরকার, 2001 সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি নাই, তখন কি একটা অত্যাচার সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর চালানো হয়েছিল, এটা বুঝতে হবে। সেটাও আমরা কাটিয়ে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আজকে ভোট নিয়ে ওনারা বিতর্ক করেন। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, স্থানীয় সরকার বলেন, জাতীয় বলেন। আমরা এখন যদি বলতে হয় যে আপনারা সব আসনে জিতবেন, সব পৌরসভায় জিতবেন, জিতবেন,
তাহলে তো ওনারা বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। দেখেন সাম্প্রতিককালে যে পৌর নির্বাচনগুলি হয়েছে লক্ষ্য করে দেখবেন, সেখানে 60 থেকে 70 ভাগ ভোট পড়েছে। সব জায়গাতে বিএনপির পড়েনি অনেকে 60 থেকে নির্বাচিত 70 ভাগ হয়েছে, ভোট। কিন্তু সেটা নিয়ে ওনারা বিতর্ক করতে চায়। আসলে কি জানেন, জনসম্পৃক্ততা না বাড়াতে পারলে, নেতৃত্ব ঠিক করতে না পারলে আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দল আন্দোলন করার আগে নিজেদের অবস্থান জি। সুদৃঢ় করতে হবে। জি, রিয়াজুল কবির আমরা কাদের, মনে করি আপনি জননেত্রী থাকুন শেখ আমাদের হাসিনার সঙ্গে। নেতৃত্বে আমি আসছি বাংলাদেশ আপনার সঠিক কাছে। পথে এগিয়ে যাচ্ছে। জি, আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও। জনাব রাজুকুজ্জামান রতন, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন একই, আসলে কেমন চলছে দেশ, সেটি আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করবেন। এবং তার পাশাপাশি হলো যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, একদিকে উন্নয়নের কথা, অন্যদিকে ভোটাধিকার হরণের কথা, এই দুই বিতর্কের মাঝখানে আসলে সাধারণ মানুষের অধিকারটি নিয়ে কারা কথা বলতে পারছে শেষ পর্যন্ত? রাজুকুজ্জামান রতন। ধন্যবাদ। এই প্রশ্ন নিয়ে আমাদের সবসময় কথা বলতে হবে, কারণ যদি আমরা গণতন্ত্রকে মানি তাহলে বিরুদ্ধ মত থাকবে, সেই বিরুদ্ধ মতের সঙ্গে মতের একটা সংঘর্ষ হবে, সেখান থেকে একটা সঠিক মত বেরিয়ে আসবে। এবং সবসময় যে সত্য বিজয়ী হবে তা নাও হতে পারে, কখনো কখনো একটা ভুল কথার পক্ষেও অসংখ্য মানুষ চলে যেতে পারে, এটা অতীতে আমরা দেখেছি। কিন্তু বারবার এই যাচাই বাছাই করে করে মানুষ সত্যটা খুঁজে বের করবে। যে কারণে তো গণতন্ত্রে এই কথাটাই বলা আছে যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের পরিবেশটা থাকতে হবে, যাচাই বাছাই করার স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের সুযোগ এবং স্বাধীনতার জন্য আমরা সভা সমাবেশের কথা বলি, আর যাচাই বাছাই করবার জন্য আমরা নির্বাচনের কথা বলি। এখন দেখুন ঢাকা শহরে চিন্তা করে দেখুন তো, আজকে ছাত্ররা যে নেমেছে তারা কোথায় নেমেছে? শাহবাগের মোড়ে। কালকে কোথায় নেমেছিল? কাঁটাবনের মোড়ে। নীলক্ষেতে ঢাকা কাঁটাবন। শহরে এমন কোন ঢাকা শহরে এমন কোন জায়গা কি আছে যেখানে দাঁড়িয়ে কেউ বলতে পারবে তার দুঃখের কথা, তার বেদনার কথা? গোটা ঢাকা শহরে কোথাও কোনো জায়গা নেই। ফলে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়। রাস্তায় নামতে গেলে তখন আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্ন আসে, যানবাহন চলাচলের প্রশ্ন আসে। তার মানে আমাদের শুধু গণতান্ত্রিক অধিকারটা সংকুচিত হয়েছে তা না, সভা সমাবেশের জায়গাটাও প্রচন্ড ভাবে সংকুচিত হয়ে গেছে। যে কারণেই আমাদের এখন মিছিল, মিটিং, সভা সমাবেশ রাস্তা কেন্দ্রিক হয়েছে এবং সেটার উপর নিপীড়নও চলে আসছে। এবং পুলিশ সেই কাজটাই ভালোভাবে করে। পুলিশ রাষ্ট্র এবং সরকারের একটা নিয়মিত বাহিনী হিসেবে সরকারের সিদ্ধান্তটা এসে বাস্তবায়ন করতে যায়। ফলে আমরা দেখছি যে গোটা দেশে যখনই কোনো আন্দোলন হয় তখনই এই বিতর্কটা আসে, আন্দোলনের যৌক্তিকতা আছে নাকি তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা বিশৃঙ্খলার দিকটা সামনে নিয়ে আসি, যৌক্তিকতার দিকটা আড়ালে চলে যায়। যে কারণে আমরা দেখি এই কথা বলে স্বস্তিতে থাকে সরকার আর অস্বস্তিতে থাকে মানুষ। মানুষ যে কি বলবে, কি করবে, কোথায় যাবে সেটা সে বুঝে উঠতে পারে না। আমরা এই ফেব্রুয়ারি মাস, আমরা ভাষা আন্দোলনের মাসের কথা বলি। আমরা এই ফেব্রুয়ারি মাসে যেমন আহমেদ শরীফ একটা কথা বলেছিলেন, 21শে ফেব্রুয়ারি স্মৃতিচারণ করাটাই বড় কথা নয়, কিন্তু 21শে ফেব্রুয়ারির শিক্ষাটা বর্তমান সময়ে প্রয়োগ করাটাই বড় কথা। কালকে তার মৃত্যুবার্ষিকী ছিল। এখন ধরুন ভাষার দাবিতে তো আন্দোলন হয়েছিল, সেদিন তার উপর নিপীড়ন কি হয়নি? তারপরে আমরা ভাতের দাবিতে আন্দোলন করেছি, তার উপর কি নিপীড়ন হয়নি? ভোটের দাবিতে আন্দোলন করেছি, তার উপর কি নিপীড়ন হয়নি? এগুলো সব নিপীড়ন মোকাবেলা করে করে এগোতে হয়েছে এবং প্রত্যেকটা নিপীড়নের সময় সরকার বলেছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে চায়, আর সাধারণ মানুষ বলতে চেয়েছে তারা একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়। ফলে ভয় এবং ভবিষ্যৎ এই দুটোরও কিন্তু সংঘাত চলছে। আমরা এই সময়ে যে জিনিসটা দেখছি যে একদিকে করোনার এই সময়টাতে আমাদের একদিকে ভ্যাকসিনের একটা গোটা দেশেই ভ্যাকসিন যেমন দেওয়া হচ্ছে, আর একদিকে আমরা দেখলাম ভ্যাকসিনের ক্ষেত্রে সময় বয়স সীমাটা 40 করা হয়েছে এবং ধরে নেওয়া হয়েছে যে 18, 40 থেকে 18 কিংবা তারও নিচে যাদের, তাদের এই মুহূর্তে হয়তো ভ্যাকসিন লাগবে না। তখন সঙ্গতভাবেই এই ছাত্রদের প্রশ্ন উঠতে পারে, যদি অফিস আদালত চলে, বাজার চলে, কওমি মাদ্রাসা চলে, সচিবালয় চলে, সবকিছু চলে, তাহলে তাদের শিক্ষা প্রতিষ্ঠান চলবে না কেন? তারা অনেকে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানে হলে থাকলে আমরা গাদাগাদি করে থাকি, আমরা যে ম্যাচে থাকি সেখানেও তো গাদাগাদি করে থাকি। ম্যাচগুলোতে এই জন্য 13টা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় নেমেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় নেমেছে। এই বিষয়টা একটু বোঝা দরকার, আমাদের খেয়াল করা দরকার যে আমাদের শিক্ষা নিয়ে কোনো ধরনের যেন আমরা একটা বলবো পরীক্ষা করতে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটা সংকটের মধ্যে ফেলে না দেই। সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে গণতান্ত্রিক পরিবেশ বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা আমাদের ভাষার মাসে ছিল, সেই পরিবেশ এবং আকাঙ্ক্ষা দুটোই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বাধা এখানে আছে। জি, আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও। আমরা যেতে চাই একটু ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কাছে আসতে চাই। আসলে আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে তাদের ব্যাখ্যাগুলো শোনার চেষ্টা করেছি। আমরা আসলে আপনার কাছ থেকে শুনবো প্রথমত বাংলাদেশ কেমন চলছে, এটি একটি প্রশ্ন আপনার কাছে, এবং তার পাশাপাশি আসলে সব রাজনৈতিক দল এবং সংগঠন সাধারণ মানুষের কথাকে সামনে নিয়ে এসে আন্দোলন করার কথা বলছে। আসলে সেই জায়গায় সাধারণ মানুষ কতটুকু উপস্থিত থাকতে পারে শেষ পর্যন্ত, সেটি আসলে মাঠের বাস্তবতা কি বলে আপনি মনে করেন?
ব্যারিস্টার তানজিব। ধন্যবাদ। আমাদের পূর্ববর্তী যারা বলে গেছেন, হ্যাঁ, প্রত্যেকে খুব সুন্দরভাবে তাদের নিজ নিজ অবস্থান থেকে দেশ কিভাবে চলছে সেটা ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তা আমি যাই কিছু বলি উইথ দ্য রিস্ক অফ রিপিটেশন, বাট আমি দেশ কিভাবে চলছে এই প্রশ্নটা যখন করা হয়, আমি এটাকে বিভিন্ন কম্পোনেন্ট ভাবে হিসেবে দেখি। এখন আপনি যদি দেশ কিভাবে চলছে একটা ঢালাও প্রশ্ন হয়ে যায়, তাহলে ওই প্রত্যেকে তার নিজস্ব পার্সপেক্টিভ থেকে কথাটা বলে, কিন্তু এটাও খণ্ডিত পিকচার হয়। যেমন ধর রবিউল আলম ভাইকে আপনি খুবই সাধারণ একটা প্রশ্ন করেছেন, দেশ কিভাবে চলছে, উনি উত্তর দিচ্ছেন যে খারাপ কিভাবে চলছে, সেই প্যারামিটার গুলা যেগুলা আনলে পরে খারাপ চলছে এটা বলা যায়, উনি উত্তরটাই দিয়েছেন। বাট আপনি যদি নির্মোহভাবে দেখেন, তাহলে একটা দেশের ভালো চলা কিংবা খারাপ চলা এটা কিন্তু আপেক্ষিক একটা বিষয়। যে আমি দেশ ভালো চলছে মানে কি আমি আমেরিকার মতো চলছি সেটা বিবেচনা করব, নাকি আপনার আমার পার্শ্ববর্তী দেশ যারা আছে তাদের সাথে তুলনা করে ভালো কিংবা মানে আমার শ্রেণী এবং অবস্থানের সঙ্গে তুলনা করব আমরা। জি জি, তাহলে সেটা যদি বলেন, তাহলে আপনি চারটা ভাগে আপনি জিনিসটাকে আমাদের ভালো তো প্যারামিটার ঠিক করতে পারেন। সেটা হচ্ছে, আমরা একটা কথা বলে না যে মানুষের কতগুলো মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারের স্বীকৃতি হিসেবে আমাদের সংবিধানে বলা আছে অন্ন, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ, এই তিনটা মৌলিক অধিকারেরই একটা অংশ হিসেবে থাকে রাইট টু লাইফ। আপনি যদি অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা চিন্তা করেন, বাংলাদেশের এখন বর্তমানে যে সরকার আছে সেটা অন্য পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা ভালোভাবে করতে পেরেছে। এবং আমরা যে একটা সংকটকালীন সময় পার করছি, সেখানেও যদি আমাদের পার্শ্ববর্তী নেবারিং যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে যদি আপনি তুলনা করেন, বাংলাদেশ এক্সেপশনালি ভালো করছে। এটা এখন রবিউল ভাই হয়তো বলবেন যে এক্সেপশনালি ভালো করছে, উনি কতগুলো প্যারামিটার্স এর কথা বললেন। আপনি যদি এই প্যারামিটারসটা দেখেন যে ইন্ডিয়ার যে ইকোনমি সেটা কন্ট্রাকশন করেছে মোর দেন হাফ। ওরা যেখানে আপনার 6% করে গ্রোথ হচ্ছিল, এই 6% গ্রোথ তো নাই, ওরা এখন কোনো গ্রোথই নাই। আমাদের পাকিস্তানের কথা যদি চিন্তা করেন, এই যে গ্রোথের যে আপনার স্ল্যাশটা, এটা মূলত হচ্ছে করোনাকালীন কারণে। আমাদের মায়ানমারের কথা যদি চিন্তা করেন, মায়ানমার তার সেভাবে তুলনা করারও কোনো উপায় নেই, কিন্তু মায়ানমারের ইকোনমিও কন্ট্রাক্ট করেছে, মানে হ্রাস পেয়েছে। পাকিস্তানের ইকোনমি চিন্তা করেন, হ্রাস পেয়েছে। শ্রীলঙ্কার ইকোনমি চিন্তা করেন, হ্রাস পেয়েছে। নেপালের ইকোনমির কথা চিন্তা করেন, হ্রাস পেয়েছে। বাংলাদেশের ইকোনমির কথা বলেন, বেড়েছে, গ্রোথ হয়েছে। তো আপনি যদি বলেন যে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একমাত্র ব্যবস্থা না, বাট একটা প্যারামিটার তো এটা যে এই করোনাকালীন সময়ের পরেও বাংলাদেশের ইকোনমিক গ্রোথ এসেছে এবং আশেপাশে কোনো দেশের গ্রোথ নাই, কিংবা থাকলেও সেটা কম্পারেটিং টু মানে বাংলাদেশের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে বাংলাদেশের অবস্থান আরো বেটার। এটা একটা গেল। আরেকটা যদি গেল করোনা মোকাবেলায় বাংলাদেশের যে সক্ষমতা, আপনি যদি চিন্তা করেন, এটা একটা কম্পোনেন্ট হইতে পারে। আমি যে বলছিলাম অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে মানুষের রাইট টু লাইফের যে মানুষের জীবনের যে অধিকার, সেখানে হচ্ছে যে এই ধরনের দুর্যোগ মহামারীতে সরকার কতটুকু আপনার পাশে এসে দাঁড়িয়েছে, সেই প্যারামিটার যদি আপনি চিন্তা করেন, আশেপাশে সবগুলা দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। এবং এই যে ভালো থাকাটা, আপনি ইকোনমিক যে অ্যাচিভমেন্ট, সেটা শুধু আমি বলবো সাউথ ইস্ট এশিয়া না, সেটা সারা পৃথিবীর খুব সামান্য কয়েকটা দেশ যেখানে ইকোনমিক গ্রোথ হয়েছে, সেটার মধ্যে বাংলাদেশ একটা। সো এখন এটা বলবেন যে মানে যত ঘোষ নন্দ ঘোষের মতো যে মানে শেখ হাসিনার সরকার যদি কৃত্য নিতে চায়, তখন বলবেন আপনি একটা কম্পারেটিভ অ্যানালিসিস, আর বাংলাদেশের ইকোনমি আগে থেকে খারাপ, সামান্য আপনার হলেও এটা ভালোর দিকে চলে যায়। বাট আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ এজ এ হোল যে রেজিলিয়েন্সটা দেখিয়েছে, সেটা কিন্তু আপনার শত্রু হলেও আপনাকে স্বীকার করতে হবে। এবং না, আরেকটু যদি রাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতার বাস্তবতা যদি আপনি ব্যারোমিটার ধরেন, ওই জায়গাটাতে আমি আসতেছি। তাহলে এটা একটা প্যারামিটার, ইকোনমিক প্যারামিটারে বাংলাদেশ ভালো করছে। সেকেন্ড যে প্যারামিটারটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক অবস্থান। এখন দেখেন, রাজনৈতিক অবস্থানের মধ্যে ভালো কিংবা খারাপের যে তুলনাটা আসে, এটা কিন্তু সবসময় আপেক্ষিক হয়। আপেক্ষিক এই কারণে, কারণ আপনার ইউটোপিয়া বলে কোনো কিছু নাই, যে এমন কোনো দেশ পৃথিবীতে নাই যেখানে প্রতিটা মতের জন্য সমান পরিমাণ আপনার স্বাধীনতার অধিকার আছে। জি, এখন জিনিসটা আছে, প্রত্যেকেরই অধিকার আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সে অধিকার সে কতটুকু বাস্তবায়নে প্রতিফলন করতে পারছে। যেমন ধর রতন ভাই বললেন যে আমাদের এখানে এখন মিছিল যদি করতে যায়, প্রতিবাদ যদি করতে যায়, আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়। এটা অনেকগুলো সামাজিক কারণ আছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে না। এই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বললো যে আমরা হল খুলে দেওয়া হোক, আমরা হলে আসতে চাই, আমরা পড়ালেখা করতে চাই, এটা তো রাজনীতির কিছু না, মত প্রকাশেরও কিছু না। এটা হচ্ছে পিওরলি
তাদের যে শিক্ষার অধিকার সেজন্য বলা, কিন্তু তাদেরকেও রাস্তায় নেমে আসতে হচ্ছে যে সামাজিক বাস্তবতা এখন যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমরা ঢাকার কথা যদি চিন্তা করি, এত অল্প জায়গায় এই পরিমাণ পপুলেশন আমরা গাদাগাদি করে জি, থাকি। আমরা একটা বিরতি নেব এখানে যদি- তানজিব, আপনার বাক্যটি শেষ করলে। জি যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্যারামিটারস ওয়াইজ যদি আপনি দেখেন এবং আপনার যদি পূর্বের সাথে যে বর্তমান অবস্থা তুলনা করেন, তাহলে প্রতিটা প্যারামিটারসে বাংলাদেশ বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো করছে। জি, আমরা বিতর্কে ঠিক এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে এসে বাকি আলোচনা করব সবাইকে সঙ্গে নিয়ে, তারা আসলে কি মত প্রকাশ করেন, কি ভিন্ন মত প্রকাশ করেন। আমাদের সঙ্গে থাকবেন সবাই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আসলে আলোচনার ঠিক যে জায়গায় আমরা থেমেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। শেখ রবিউল আলম রবি, আপনাকে যে আলোচনা আবারও শুরু বিরতির পরে, প্রত্যেকের জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আপনি নিশ্চয়ই নোট ডাউন করছিলেন কি উত্তর দেবেন। তার সঙ্গে সঙ্গে আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে সামনে মার্চ মাস আসছে, বিএনপি অনেকগুলো কর্মসূচির কথা আমরা শুনতে পাচ্ছি, সেই কর্মসূচি এবং তার সঙ্গে সঙ্গে আপনার উত্তর কি বলবেন আপনি এখন এই মুহূর্তে, শেখ রবিউল আলম রবি? বাংলাদেশের জাতীয়তাবাদী দল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুরো বছরব্যাপী কর্মসূচি নিয়েছে। মার্চে আমরা প্রতিদিনই কিছু কর্মসূচি রেখেছি, সেটা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি এবং সেটা আমরা পালন করতে বদ্ধপরিকর এবং তার বেশ কিছু কর্মসূচি রয়েছে যেখানে পুলিশের সহযোগিতা দরকার, সেটা আমরা চেয়েছি। আপনি যেখানে ছিলাম যে দেখেন, সরকার যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি তো অগ্রাহ্য করে, সেটা ভোটের অধিকারের কথা বলেন, নিরাপদ সড়ক বলেন, শিক্ষার্থীদের শিক্ষালয় খুলে দেওয়ার কথা বলেন, অগ্রাহ্য করে। কেন করে? করেটা এই কারণে যে সে জনগণের বিষয়ে কনসার্ন না, জনগণের সমস্যা নিয়ে সে কনসার্ন না। সে কিন্তু পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা ক্ষমতায় আছে এবং তাদের যে কোনো সমস্যার ব্যাপারে কিন্তু সরকার বেশ কনসার্ন। অর্থাৎ জনগণ উপেক্ষিত হচ্ছে। তার এই কারণ হচ্ছে যে সরকারটা জনগণ দ্বারা নির্বাচিত নয়, এই ভীতিটা সরকারের রয়েছে। ওই পুলিশের কথা আপনি বলছিলেন, দেখেন ঢাকা শহরে পুলিশের অনুমতি ছাড়া কোনো কর্মসূচি করা যায়। তার জন্য কি আমরা স্বাধীন হয়েছিলাম নাকি? 5 জনের বেশি লোক জড়ো হলে পুলিশের অনুমতি নিতে হবে, মিলাদ মাহফিলে পুলিশের অনুমতি নিতে হবে, এই হলো অবস্থা। আমাদের 27 ফেব্রুয়ারি খুলনাতে একটা জনসমাবেশ আছে, পুলিশ বলেছে উন্মুক্ত স্থানে করা যাবে না, অনুমতি মেলেনি। এখন আপনি বলেন যে আপনি রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগটা কোথায়, সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ কোথায়, সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোথায়? তো এগুলি তো অগণতান্ত্রিক, তাই না? তো আপনি এই তানজিবুল বলছিলেন আর কি যে সরকার উন্নয়ন কিছুটা করছে। আপনি যাদের উন্নয়ন করবেন তাদের কনসার্ন নিয়ে তো করবেন। উন্নয়ন করার কর্তৃপক্ষ হিসেবে তো জনগণকে আপনাকে নির্বাচিত করতে হবে, আপনাকে দায়িত্ব দিতে হবে। আপনি সেটা উপেক্ষা করে করছেন। উনি অনেকগুলি সূচকের কথা বললেন। আপনি গত 15 দিন আগে গ্লোবাল ম্যাগাজিন যেটা আছে, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনে যান, সেখানে সারা পৃথিবীতে 50টি হতদরিদ্র দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পড়েছে। 50টির মধ্যে নিচ দিক থেকে যদি আপনি দেখেন, বাংলাদেশের অবস্থান 49তম। 54 হলো পাকিস্তানের অবস্থান, 58 হচ্ছে মায়ানমারের অবস্থান, 68 ভারতের অবস্থান, 80 হচ্ছে ভুটানের অবস্থান, 93 হচ্ছে শ্রীলঙ্কার অবস্থান। আমরা কিন্তু 49তম এবং 50টা হতদরিদ্র দেশের মধ্যে পড়ে গিয়েছি। তো উন্নতিটা কোথায় হলো? আপনি যদি গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার আমেরিকার সেখানে যদি যান, আমরা যেখানে গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ডটা চাই আমেরিকার কাছে, তাদের 20টা ক্যাটাগরিতে বাংলাদেশের রাজনীতি, সুশাসন আর হচ্ছে আপনার দুর্নীতি নিয়ে তারা 20টা ক্যাটাগরিতে দিয়েছে, মার্ক করেছে। আমাদের তার মধ্যে হচ্ছে 13টিতেই লাল বাতি জ্বলছে, 7টিতে আমাদের সবুজ বাতি জ্বলছে। নেপাল, ভুটান, ইভেন আফগানিস্তানের নিচে পড়ে গিয়েছে আমরা। এখন প্রশ্নটা হচ্ছে এই বিতর্ক করা যাবে, হ্যাঁ দু একটা সুযোগ ভালো আছে, আমি প্রথম বক্তব্যে বলেছিলাম, কিন্তু 12 বছর 14 বছরে আমরা তো আরো অগ্রগতি প্রয়োজন ছিল। আর 1 মিনিট আপনার জন্য বরাদ্দ আছে। স্বাধীনতা দিচ্ছেন না, তো সেরকমের জায়গায় এটাকে উন্নয়ন, স্বৈর শাসকরা সবসময় যেটা করে একটা উন্নয়নের স্লোগান তারা তৈরি করে, মানুষকে ডাইভার্ট করে তারা তাদের শাসন পাকাপোক্ত করে আর কি। এই স্বৈরতান্ত্রিক সরকার সেভাবে করে। আমি আবারও বলছি, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসা দরকার। মানুষ ভালো নেই, মানুষের রাজনৈতিক অধিকার নেই, রাষ্ট্রে মানুষ নিজের দেশে এখন পরাধীন হয়ে গিয়েছে মানুষ। অর্থাৎ সেই সমস্যাগুলিকে যদি আপনি চিহ্নিত না করেন, সমাধান না করেন, তাহলে কিন্তু গণমানুষের রোষে ইতিমধ্যে আওয়ামী লীগ। শেখ রবিউল আলম রবি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য বরাদ্দকৃত সময় শেষ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই কথার প্রেক্ষাপটে রিয়াজুল কবির কায়সার, আসলে আপনারা বিএনপিকে তো কোনো সুযোগই দিচ্ছেন না বিএনপির ভাষায়, আর সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দল কিভাবে চলবে, সেই বাস্তবতা আপনি কি বলতে চান রিয়াজুল কবির? দেখুন, অভিযোগের পাহাড় অনেক বড়, কিন্তু বাস্তবতা হলো আমরা যদি সোজা কথায় বলি, সুযোগ কাউকে কেউ দেয় না রাজনীতিতে,
করে নিতে হয়। আজকের বিষয়ে বাংলাদেশ কেমন আছে, ব্যারিস্টার তানজিব আলম অনেকগুলি সূচকের কথা বলেছেন। দেখুন, বিশ্ব অর্থনীতিতে এই করোনামিক্যাল একটা বিশেষ ক্ষতের সৃষ্টি হয়েছে অর্থনীতিতে। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, আমরা কিন্তু বলতে পারি আমাদের অবস্থা অনেকাংশে ভালো। দেখেন, IMF এর যে রিপোর্টটা বেরিয়েছে, প্রতিবেদন 2020 সালে শেষ দিকে, সেখানে জিডিপিতে অর্জনকারী দেশগুলোর বাংলাদেশ তৃতীয় অবস্থানে। আমাদের যে বিশ্ব বাজারটা, এই বাজারটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়নি, থেমেও যায়নি, আমরা সচল রাখতে পেরেছি। আমাদের মাথাপিছু আয় লক্ষ্য করে দেখেছেন $2,000 উপরে এখন গিয়েছে। আমরা এত কিছুর পরেও কিন্তু বিশ্বে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখন ওনাদের সাংগঠনিক অবস্থা ভালো করতে না পারলে এই দায় যদি সরকারের উপর, আওয়ামী লীগের উপর চাপান, পুলিশ বা প্রশাসন নিয়ে কথা বলেন, আমাদের কিছু বলার নেই। কারণ ওনাদের কিন্তু এই জায়গায় আসতে হবে আলটিমেট। এখন ঘোষণা দেওয়ার ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই, জনগণকে সাথে নিয়ে আসতে হবে। আর শেখ রবিউল্লাহ যে কথাটা বলতে চান, দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে সাংগঠনিক ভিতটা এখন অনেক মজবুত। কারণ আমরা দলের সাংগঠনিক কাজগুলি আমাদের দল সরকারে আছে, কিন্তু আমাদের কোনো একটা সাংগঠনিক কাজ করে বন্ধ হয়নি। এই করোনা মাইকালে কিন্তু আমরা সম্মেলন করেছি, স্থানীয় সরকার নির্বাচনগুলি যেহেতু দলীয় ভাবে হচ্ছে সেখানে করার চেষ্টা করছি। আপনাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় আসতে হবে, শুধু নির্বাচনের দিন অংশগ্রহণ করলেই হবে না, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, আপনারা অভিযোগ করেন, দেখুন, এই নেগেটিভ পলিস থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা কিন্তু এটাও বলতে চাই, আপনারা যে বলেন, আমরা কিন্তু এখন উন্নয়নের স্লোগান দিচ্ছি না, উন্নয়ন দৃশ্যমান। আর আমরা যে ধারণাটা করি যে আপনারা একটা ষড়যন্ত্র করতে চান, আসলে কিন্তু সরকার এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রটা করতে চান, দেশে এবং বিদেশে। নিজেদের দোষ আমাদের উপর চাপিয়ে আপনারা আন্দোলন বা ভোটের বৈতরণী পার হওয়ার কোনো সুযোগ নেই। আর 1 মিনিটে শেষ করতে হবে আপনাকে। এখন খোলা পানিতে মাছ শিকার করার কোনো অবস্থা নেই। দেখুন, শেষ কথা বলতে চাই কি জানেন, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিল, ক্ষমতা এসেছিল। আজকের যে বিএনপি বলে একটা বড় রাজনৈতিক দল, বন্দুকের নল দিয়ে কিন্তু ক্ষমতা এসেছিল। স্বাধীনতার পরাজিত শক্তি, পরাধীন লোকদের নিয়ে সরকার করেছিল। ইতিহাস আজকে সেটার পরিণতি কিন্তু দলটি ভোগ করতে হচ্ছে। জি, রিয়াজুল কবির কাছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় নেই, আপনার জন্য বরাদ্দকৃত সময় শেষ। আপনার কাছে আমরা অধিকার এই সরকার করতে পেরেছে বলেই এই সরকারের পক্ষে জনগণ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার তানজিব, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী অপোজিশন বা বিরোধী দল প্রয়োজন। আর সেই বাস্তবতা আসলে সবগুলো সূচক বিবেচনা করেছি, আমরা উন্নয়নের কথা বলছি, পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা বলছি। আমরা আসলে সেই জায়গায় বিরোধী দলগুলো কি তার ভূমিকা পালন করতে পারছে কিনা, সেটি আপনার কাছে প্রশ্ন। আর প্রথম প্রশ্নের উত্তর আপনি শেষ করতে পারেননি, তার সংযুক্তি কি আছে আপনার কাছে, ব্যারিস্টার তানজিব? দুটো প্রশ্ন আসলে, প্রথমে যে প্রশ্নটা করেছিলেন আমাকে, সেটার সাথে এখন যে প্রশ্নটা করলেন এটি কিছুটা যোগসূত্র আছে। প্রথম পর্বে আপনি প্রশ্নটা করেছিলেন যে বিএনপি যে দাবি করছে যে তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এবং সেইটার বাস্তবতা আসলে কতটুকু। আর সেকেন্ড যে প্রশ্নটা করলেন, দুটোর সাথে যদি আমরা মিলে দেখি যে আসলে বিরোধী দল যদি হতে হয় তাহলে আপনাকে সেই বিরোধী দল হিসেবে জনগণের সাপোর্টটা আপনার লাগবে। কারণ আমরা যখনই রাজনীতির কথা বলি এবং মানুষের পলিটিক্যাল অধিকারের কথা বলি, আপনার রাজনৈতিক অধিকারের কথা বলি, তার যে প্ল্যাটফর্মটা আসলে তাদের সাধারণ জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই দাবিগুলা করে, তাকে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের সাপোর্ট আপনারটা ডিসপ্লে করতে হবে। এখন বিএনপির আপনার গত 10 বছরের যদি পারফরমেন্সটা দেখেন, তাহলে ফার্স্ট অফ অল তারা নিজেদের ঘর সামলাইতে গিয়ে অবস্থা কাহিল হয়ে গেছে। আপনার একটা কথা বলে যে একটা নৌকা কিংবা একটা জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার যিনি মূল নাবিক থাকবেন তিনি। সেটা হচ্ছে যে অনেকটা আপনার মানে আপনার এই নেতা ছাড়া রাজনীতির দল হচ্ছে আসলে মাথা ছাড়া আপনার ইয়ার মতো, কিংবা নাবিক ছাড়া নৌকার মতো।
সে এদিকে ধাক্কা খাবে, ওইদিকে ধাক্কা খাবে। বিএনপির যদি ঘরের অবস্থা দেখেন তাহলে আপনি দেখবেন যে তাদের নেত্রী খালেদা জিয়া এতদিন ধরে জেলে ছিলেন, এখন আপনার 401 ধারার অধীনে সরকার থেকে ওনাকে জেল থেকে মুক্তি করেছেন, এবং তারা যাকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে মানেন তিনি গত 10 বছরে পলাতক অবস্থায় আছেন, কনভিক্টেড অবস্থায় আছেন। তো তার তো ঘরেরই ঠিক নাই, সে আর বাকিদেরকে কি নেতৃত্ব দিবে কিংবা জনগণকে কি আহ্বান করবে? প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে আসলে একটা শক্তিশালী বিরোধী দল ওয়াচডগের ভূমিকা পালন করে, যে একটা সরকারের সব কর্মকাণ্ড একেবারে আপনার কিতাব মেনে একেবারে সবকিছু সর্বোচ্চ আপনার এক্সপার্টদেরকে নিয়ে সবসময় সবকিছু হয় না। কারণ টু এড ইজ হিউম্যান, মানুষের যে কোনো কর্মকাণ্ডে দুটো দিক থাকে, ভালো দিক খারাপ দিক থাকে, এগুলা বিবেচনায় নিয়ে সরকারের অনেক ভুল থাকতে পারে, সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সদিচ্ছার কোনো অভাব নেই। এখন আপনি যদি বিরোধী দলের ভূমিকা পালন করতে চান তাহলে জনগণের সাপোর্ট থাকার যেটা দরকার সেই জায়গাটাতেই নাই। এখন ওইটাই যদি না থাকে তাহলে আপনি আন্দোলনই বা কিভাবে করবেন, এবং বিরোধী দলের প্রকৃত বিরোধী দলের দায়িত্ব কিভাবে বা পালন করবেন? কারণ সাধারণ জনগণ তাদের অতীত কর্মকাণ্ড দিয়ে যে বিবেচনাগুলো করতেছে সেটা হচ্ছে যে তারা মুখে বুলি হিসেবে জনগণের অধিকারের কথা বলতেছে, কিন্তু তার যে পার্টির যে পলিটিক্স কিংবা তার যে মূল যে আপনার আমরা যেটাকে বলি আইডিওলজিক্যাল ধারা, সেটা কখনোই সাধারণ জনগণের পার্টিসিপেশনের স্কোপ রাখে না, কিংবা সাধারণ জনগণ কথা ওরা কখনোই বলে নাই। কিংবা এখানে সরকারি দলের ভূমিকা কি নেই কি আছে কিনা আসলে এখানে ব্যারিস্টার তানজিব? না, সরকারি দলের ভূমিকা তো সবচেয়ে বেশি, কারণ তারা যেহেতু সরকারের জনগণের কল্যাণের জন্যই তারা ক্ষমতায় গেছে, এবং জনগণের কল্যাণের প্রেক্ষিতে তারা যা কিছু করুক তারা তাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অব্লিগেশন সেটা হচ্ছে জনগণের কল্যাণের জন্য কাজ করা। এখন প্রশ্ন হচ্ছে সরকার সব যে কাজগুলা করতেছে সেইটা নিয়ে অনেক বিপদ আপনার দ্বিমত থাকতে পারে, যে আপনি মনে করতে পারেন যে সরকার যে পদক্ষেপটা নিয়েছে সেটা প্রকৃত জনগণের কল্যাণে কি। আর 1 মিনিট আপনার জন্য বরাদ্দ আছে। জি, এখন আপনি যদি বলেন যে না প্রকৃত কল্যাণের জন্য না করে সে অকল্যাণের জন্য করেছে, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা এই সরকারের বিরুদ্ধে আপনি তুলতে পারবেন না যে তারা জনগণের উন্নয়নের জন্য কাজ করেনি কিংবা জনগণের অধিকারের জন্য কাজ করেনি। যে জিনিসটাতে আসছে সেটা হচ্ছে এই কাজটাকে আরো বেশি আপনার মিনিংফুল কিংবা অর্থবহ যদি করতে হয় তাহলে বিরোধী দলের ভূমিকাও কোনো অংশে কম না। ওই জায়গাটাতে যে স্টেবিলিটি, দেশের উন্নয়নের জন্য স্টেবিলিটি খুবই জরুরি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র দিতে পারে আসলে বিরোধী দলই। রাজুকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই আমরা। আসলে উন্নয়নের কথা বলা হচ্ছে, সেটি কতটুকু সুষম হচ্ছে সেটি একটি প্রশ্ন আপনার কাছে, এবং তার পাশাপাশি সব রাজনৈতিক দলের ভূমিকা দেশের স্বার্থে কতটুকু পালন করতে পারছে বলে আপনি মনে করেন? দুটো জিনিস আপনি আলোচনা করেছেন, একটা হচ্ছে অর্থনীতি আর একটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এখন আমরা প্রবৃদ্ধির হিসাবটা যখন দেখি তখন আইএমএফ বলেছে যে 2020 সালে 5টা দেশে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে। সেটার মধ্যে প্রথম হচ্ছে গায়ানা, তারপরে দক্ষিণ সুদান, তারপরে বাংলাদেশ, এরপর মিশর, এরপরে মায়ানমার। তাহলে দেখুন প্রবৃদ্ধির যে 5টা দেশ তাদের নাম। সবচেয়ে বেশি জিডিপি সংকোচন হবে যে 5টা দেশ তা বলেছেন, সেটা লিবিয়া, লেবানন, ভেনেজুয়েলা, ফিজি এবং ইউরোপা দেশের নাম আমি এই প্রথম শুনলাম। আচ্ছা, আর সবচেয়ে বড় অর্থনীতির দেশ তাদের জিডিপি সংকোচন হবে সেটা হলো আমেরিকা, চীন, ভারত, জার্মানি এবং জাপান। তাহলে আমাদের দেখতে হবে যাদের বড় অর্থনীতি তারা একটা সংকোচনের মধ্যে আছে, আর বাংলাদেশের সামনে আছে গায়ানা এবং দক্ষিণ সুদান। এই দুটো দেশের অবস্থা বুঝলে বোঝা যাবে যে জিডিপির হিসাবটা আসলে কি। আর এরপরে দেখুন, আমাদের যদি বলি যে রাষ্ট্রের তো কিছু নিয়মিত কাজ থাকে, যে সরকারি থাকুক তাকে তো এই কাজগুলো করতে হয়। ভারতের জিডিপি সংকোচন হচ্ছে এটা বলেছে, কিন্তু তারা এই বছরের জন্য, এরপরে ভারতের জিডিপি আবার উল্লম্ফন হবে, এবং তার কিছু প্রমাণ দেখুন। টিকা বাণিজ্যে ভারত কতটা এগিয়ে আছে। আমরা তো ভারতের জিডিপি সংকুচিত হয়েছে বলে আমরা হয়তো আত্মতৃপ্তি লাভ করি, কিন্তু এখনই যদি বর্ডার খুলে দেওয়া হয় বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ চিকিৎসার জন্য ভারতে চলে যাবে, অথবা আমরা ভারত থেকে তো ভ্যাকসিনও কিনে আনছি। ফলে এটা দিয়ে একটা দেশের উন্নয়ন অথবা অনুন্নয়নটা বোঝা যায়। আমাদের দেখতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক বৈষম্যটা আবার বাড়ছে কিনা। যেমন ধরুন দুদক বলছে 74,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এই আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মধ্যে। তারা এর মধ্যে গার্মেন্টস প্রতিষ্ঠান সহ তাদের ব্যাপারে তারা এখন তদন্ত করতে যাচ্ছে। তাহলে একদিকে দেশের আয় বাড়ছে, আর একদিকে দেশের টাকা পাচারও হচ্ছে। আবার অন্যদিকে গিনি সহক বলে যেটা আছে, সেই হিসাবে দেখি আমাদের বৈষম্যটা কিন্তু চরম আকারে বাড়ছে। এগুলো হচ্ছে অর্থনৈতিক দিক। আর রাজনৈতিক দিক, আমাদের তো 7ই মার্চ আমরা সবাই পালন করবো, তাই না? সেই ঐতিহাসিক ভাষণের কথা 19 মিনিট অথবা 21 মিনিট সেই ভাষণের মধ্যে আমাদের অতীতের বেদনার কথা আছে, ভবিষ্যতের স্বপ্নের কথা আছে। বেদনা আমরা মুক্তি পেতে চেয়েছিলাম, আর স্বপ্নটা বাস্তবায়ন করতে চেয়েছিলাম। তাহলে ওখানে বলা হচ্ছে না
মানে আর্মি দিকে বলছে, সেনাবাহিনীকে বলছে তোমরা ব্যারাকে থাকো। এখন আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে? আমরা এখন জনগণ ব্যারাকে থাকছি, ফলে জনগণের সেই মত প্রকাশের জায়গাটা কতটুকু আছে বলুন? ফলে টেলিভিশনে এবং এই টক শোতে কথা বললে মানুষ শোনে, কিন্তু মানুষ তার শোনাটাকে বাস্তবায়ন করার জন্য, এখন তানজিম ভাই যে লন্ডনে আছেন সেখানেও কিন্তু অনেক স্কোয়ার আছে, অনেক খোলা জায়গা আছে, মানুষ এসে তার কথাটা বলতে পারে, একটা তার মানে মতামতের ভেন্টিলেশন হয়। আমাদের দেশের সমস্ত কিছুকে গ্যাগ করে দিয়ে, কণ্ঠরুদ্ধ করে দিয়ে এখানে গণতন্ত্র বা অর্থনৈতিক কোনো উন্নয়নে কিন্তু ভালো ফল নিয়ে আসবে না। যে কারণে আমরা বলেছি আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, স্বাধীনতা দিবস আমরা পালন করব 50তম বিশ্বর, আসলে আমাদের স্বাধীনতাটা কতটুকু বিস্তৃত হলো আর স্বাধীনতাটা কতটুকু আমাদের স্বপ্নেই থেকে গেল, এই মানে বিচারটা আমাদের করা দরকার। তবে আমরা মনে করি যে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প শ্রমিক এবং বাংলাদেশের প্রবাসী শ্রমিক তারা মিলে এই দেশের অর্থনীতিটাকে যেভাবে তারা মানে প্রাণপণ চেষ্টায় চালিয়ে রাখছেন, আর একদল লুটপাটকারী এবং দুর্নীতিবাজরা যেটা লুণ্ঠন করছেন, এই দুটার একটা অবসান হওয়া দরকার। একদিকে যারা উৎপাদনের জন্য কাজ একদমই করছে শেষ তাদের সময়। স্বীকৃতি দরকার, তাদের স্বীকৃতি দরকার, উৎপাদনে যারা কাজ করছেন, আর যারা লুণ্ঠন করছে তাদের শাস্তি দরকার। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর 1 মিনিট সময় পাবো, আমি একটা করে বাক্য বলার সুযোগ থাকবে সবার জন্য। শেখ রবিউল আলম রবি, আপনার কাছে শেষ বাক্য কি আছে আজকের আলোচনার টপিকের সঙ্গে যুক্ত করে? শেষ বাক্য হচ্ছে, প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, এটা রাজনৈতিক প্রতারণামূলক বক্তব্য। আপনি বিরোধী দলের শীর্ষ নেতাদেরকে মিথ্যা ভিত্তিক বানোয়াট মামলায় গ্রেফতার করবেন, বিরোধী দল নিধন করবেন, আবার শক্তিশালী বিরোধী দল। রিয়াজুল কবির কায়সার, আপনার শেষ বাক্য কি আছে? শক্তিশালী বিরোধী দল চান, আওয়ামী লীগ এখন শক্তিশালী বিরোধী রিয়াজুল দল। কবির কায়সার, আপনার শেষ বাক্য কি? ক্ষমতায় বিএনপি। রিয়াজুল কবির কায়সার, মিউট হয়ে আছেন কায়সার ভাই। আচ্ছা আপনাকে শুনতে পাচ্ছেন, কায়সার আপনি ভাই, মিউট আপনি করে মিউট রেখেছেন। হয়ে আছেন। বেশে তানজিবুল আলম, আপনাকে দিয়ে শেষ করি, আপনার শেষ বাক্যটি বলুন তাহলে। যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে রতন ভাই যে কথাটা বললেন, আসলে একটা দেশের উন্নয়নের জন্য অনেকগুলো আপনার সূচকে একসাথে কাজ করতে হয়, এবং সেটা কখনো একটা উন্নয়নের আসলে একটা অভিযাত্রার মতো, এটা অনেকটা স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। তো 1 বছর ভালো করছি, 1 বছর খারাপ করবো আমরা। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। শুভরাত জানাচ্ছি, কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত।